হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 অর্থাৎ 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 10-এর ভূগোলের একসেট প্রশ্নপত্রের উত্তর আলোচনা করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রা, সেট নম্বর 2, বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল। এই স্কুলে যে প্রশ্নপত্রটি সেট রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং ভিডিওটিতে লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয় একে থাকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 থাকে মেরুজ্যোতি সৃষ্টি হয়, সঠিক উত্তরটি হল অপশান কয় আয়োনোস্ফিয়ারে। 1.2 থাকে গ্রিন হাউস গ্যাস নয়, সঠিক উত্তরটির অপশান কয় অক্সিজেন O2। 1.3 থাকে আল্পস পর্বতের উত্তর ঢাল বরাবর নেমে আসা উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু হলো, সঠিক উত্তরটি হলো অপশান কয় ফন। 1.4 থাকে জোয়ারের প্রাবল্য বেশি হয়, সঠিক উত্তরটি হল অপশান কয় অমাবস্যা তিথিতে। 1.5 থাকে পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব হয়, সঠিক উত্তরটি হল অপশান কয় 3,56,000 কিলোমিটার। 1.6 থাকে সোনালী পানীয় বলা হয়, সঠিক উত্তরটি হলো অপশান কয় চাকে। 1.7 থাকে পেট্রোরেশন শিল্পের মূল কাঁচামাল হলো, সঠিক উত্তরটি হলো অপশান কয় ন্যাপথা। 1.8 থাকে আদমশুমারি অনুসারে শহরের সর্বনিম্ন জনসংখ্যা, সঠিক উত্তরটি হলো অপশান কয় 5,000 জন। বিভাগ ক্ষয়ে 2 থাকে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 থাকে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.1 থাকে সমুদ্র জলের গড় লবণতা 35%, উত্তর শুদ্ধ। 2.1 থাকে কানপুরকে উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয়, শুদ্ধ। 2.2 থাকে উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। 2.1 থাকে মেসোস্ফিয়ারে গ্রীষ্মকালে এক ধরনের হালকা মেঘ দেখা যায়, তার নাম ড্যাশ, উত্তর নৈশদ্যুতি মেঘ। 2.2 থাকে রাতের বেলায় পার্বত্য অঞ্চলের পর্বতের গা বেয়ে নেমে আসা বায়ুর নাম ড্যাশ, উত্তর পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু। 2.2 থাকে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো ড্যাশ, উত্তর হাইগ্রোমিটার। 2.4 থাকে মৌসুমী বায়ু ড্যাশ মহাসাগরের সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে, উত্তর ভারত মহাসাগরে। 2.3 থাকে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3 থাকে সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত ফসলের নাম লেখো, উত্তর গম। 2.3 থাকে ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি, উত্তর ডিব্রুগড় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যে রেলপথটি, এটি ভারতের দীর্ঘতম রেলপথ। বিভাগ গয়ের দাগে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 দাগে স্ট্র্যাটোস্ফিয়ারের দুটি বৈশিষ্ট্য লেখা, উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর বিস্তার, ট্রপোপথের ঊর্ধ্বে 50 কিমি পর্যন্ত অংশ হলো স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বরে উষ্ণতা হ্রাস, এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হলো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি। ট্রপোপথে যেখানে উষ্ণতা থাকে -40 ডিগ্রি সেলসিয়াস, সেখানে থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে উষ্ণতা বেড়ে হয় প্রায় 4 ডিগ্রি সেলসিয়াসে। অথবা বৈপরীত্য উত্তাপকাক হলে, উত্তর সংজ্ঞা সাধারণ নিয়ম অনুসারে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়, কিন্তু কখনো কখনো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস না পেয়ে বরং বেড়ে যায়, একে বায়ুমণ্ডলের বৈপরীত্য উষ্ণতা বলে। কোথায় ঘটে? নাতিশীতোষ্ণ মণ্ডলে পার্বত্য উপত্যকা অংশে এই ঘটনা সর্বাধিক ঘটে। প্রভাব বৈপরীত্য উষ্ণতার কারণে নাতিশীতোষ্ণ মণ্ডলে পার্বত্য উপত্যকার মধ্যবর্তী অংশে কৃষিকাজ জনবসতি গড়ে ওঠে। 3.2 থেকে সিজিগি কি, উত্তর ধারণা পৃথিবী চাঁদ ও সূর্যের কেন্দ্র যখন একটি সরলরেখায় অবস্থান করে তখন সেই অবস্থায় সিজিগি নামে পরিচিত। প্রকারভেদ এই অবস্থানকে দুটি বিভাগে ভাগ করা যায়, একে সংযোগ অবস্থান, 2 প্রতিযোগ অবস্থান। অথবা অ্যাপোজিকি, উত্তর চাঁদ এক উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এইভাবে প্রদক্ষিণের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক অর্থাৎ 4,07,000 কিমি হয়, তাকে চাঁদের অ্যাপোজি বা অপসর অবস্থান বা অপভূ বলে। এই সময় যে জোয়ার হয় তাকে অ্যাপোজি বা অপভূ জোয়ার বলে। বৈশিষ্ট্য এই সময় বেশি দূরত্বের জন্য পৃথিবীর উপর চাঁদের মহাকর্ষ বলের প্রভাব হ্রাস পায়, এর ফলে জোয়ারের তীব্রতা কমে যায়। 2 নম্বরে স্বাভাবিক সময়ে জোয়ারের তুলনায় অ্যাপোজি জোয়ারের তীব্রতা 15 থেকে 20% কম হয়। 3 নম্বরে অ্যাপোজি জোয়ারের সময় মরা কোটাল হলে তখন জোয়ারের জলতলের উচ্চতা সর্বাপেক্ষা কম হয়। 3.3 খারিফ ফসল ও রবি ফসলের দুটি পার্থক্য লেখ। ভিত্তি খারিফ ফসল বর্ষাকালে মৌসুমী বায়ুর বৃষ্টির প্রভাবে উৎপন্ন ফসল, যেমন আমন ধান, আখ, জোয়ার ইত্যাদি। রবি ফসল শীতকালে মৌসুমী বায়ুর প্রত্যাগমনের সময় উৎপন্ন ফসল, যেমন গম, বোরো ধান, আলু ইত্যাদি। সময় বপন হয় জুন জুলাই মাসে এবং কাটা হয় নভেম্বর ডিসেম্বর মাসে খারিফ ফসল। রবি ফসল বপন হয় ডিসেম্বর জানুয়ারিতে এবং তোলা হয় এপ্রিল মে মাসে। জলের প্রয়োজনীয়তা খরিফ ফসল প্রধানত বর্ষার জলে এই ধরনের ফসলের চাষ হয়। রবি ফসল পুরোপুরি জলসেচ নির্ভর। খারিফ ফসল সারা ভারত জুড়ে চাষ হয়। রবি ফসল কেবল শীত শোভিত অঞ্চলে চাষ হয়। অথবা বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে?
সংজ্ঞা: শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন এবং উৎপন্ন দ্রব্যের ওজন সমান হলে কিংবা উৎপন্ন দ্রব্যের ওজন কাঁচামালের ওজনের তুলনায় বেশি হলে সেই সব কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলে। উদাহরণ: তুলো, রেশম, পাট ইত্যাদি। বৈশিষ্ট্য: এই সমস্ত কাঁচামাল নির্ভর শিল্প কাঁচামালের প্রাপ্তির স্থান ছাড়াও দূরবর্তী কোনো স্থানে গড়ে উঠতে পারে। বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক বা দ্রব্যসূচক 1 বা 1-এর কম হয়। 3.4 থেকে তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? উত্তর: মানব সম্পদ অর্থাৎ মানুষের মেধার উপর ভিত্তি করে যে কটি শিল্প গড়ে উঠেছে তার মধ্যে তথ্য প্রযুক্তি শিল্প অন্যতম। কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার সাহায্যে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, সঞ্চয়, বিশ্লেষণ, পরিমার্জন প্রভৃতি কাজ যখন শিক্ষা, জলবায়ু বিশ্লেষণ, ব্যবসায়িক প্রয়োজনে করা হয় তা হলো তথ্য প্রযুক্তি শিল্প। উদাহরণ: কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, ইলেকট্রনিক্স, ইন্টারনেট, টেলিকম সরঞ্জাম, ই-কমার্স প্রভৃতি বিষয় এই শিল্পের সাথে যুক্ত। অথবা সোনালী চতুর্ভুজ কি? উত্তর: সোনালী চতুর্ভুজ ভারতের চারিদিকে অবস্থিত 4টি মহানগর যথা কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইকে যে সমস্ত উন্নত মানের প্রশস্ত জাতীয় সড়কপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে তাকে সোনালী চতুর্ভুজ বলে। এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক প্রকল্প এবং পৃথিবীর 5ম দীর্ঘতম সড়ক প্রকল্প। জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্পের বা NHDP অধীনে 5846 কিমি দীর্ঘ এই জাতীয় সড়কটি 4 থেকে 6 লেন বিশিষ্ট। এর মধ্যে দিল্লি কলকাতা সড়কটি 1453 কিমি, চেন্নাই মুম্বাই সড়কটি 1290 কিমি, কলকাতা চেন্নাই জাতীয় সড়কপথটি 1684 কিমি এবং মুম্বাই দিল্লি সড়কপথটি 1416 কিমি দীর্ঘ। মালয়েশিয়ার একটি সড়ক নির্মাণকারী সংস্থা উন্নত যন্ত্রপাতি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই প্রকল্পের রাস্তার নির্মাণের কাজ সম্পূর্ণ করেছে। বিভাগ ঘয় 4 দেখ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রসঙ্গগুলি লক্ষণীয়। 4.1 থেকে বায়ুমণ্ডলের উত্তপ্ত আর উল্লেখযোগ্য 3টি পদ্ধতি সংক্ষেপে লেখো। উত্তর: বায়ুমণ্ডলের উত্তপ্ত 3টি পদ্ধতি হলো: 1 নম্বর বিকিরণ বা রেডিয়েশন। কোনো মাধ্যম ছাড়াই যখন তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয় তখন তাকে বিকিরণ পদ্ধতি বলে। সূর্যরশ্মি ক্ষুদ্র তড়িৎচুম্বক তরঙ্গরূপে বায়ুস্তর ভেদ করে পৃথিবীতে এসে পৌঁছায় এবং পৃথিবী পৃষ্ঠ থেকে তাপ শোষণ করে উত্তপ্ত হয়। উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহৎ তরঙ্গরূপে যে তাপ বিকিরণ করে তা ধূলিকণা দ্বারা শোষিত হয়ে বায়ুমণ্ডলে উত্তপ্ত করে। তারপরে এই যে ছবিটা তোমরা আঁকতে পারো, তো বইতে রয়েছে। পরিবহন: পাশাপাশি অণুর সংস্পর্শের মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে পরিবহন বলে। এই পদ্ধতিতে বায়বীয় কণার মাধ্যমে বেশি উত্তপ্ত পদার্থ থেকে কম উত্তপ্ত পদার্থের দিকে তাপ সঞ্চালন ঘটে। 3 নম্বর পরিচলন: উষ্ণতার প্রভাবে ভূপৃষ্ঠের সমগ্র বায়ুর অণুগুলি উত্তপ্ত হয়ে প্রসারিত ও হালকা হয়, ফলে তা ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকে এবং ঊর্ধ্বাংশে অপেক্ষিত শীতল ও ভারী বায়ু নিচের দিকে নামতে থাকে। পরবর্তীকালে সেগুলি উত্তপ্ত হয়ে উপরে উঠতে থাকে, ফলে বায়ুতে উলম্ব সঞ্চালন ও তার প্রভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রক্রিয়াকে পরিচালন পদ্ধতি বলে। অথবা ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের 3টি পার্থক্য লেখ। উত্তর: ঘূর্ণবাদ, প্রতিভ ঘূর্ণবাদের প্রভেদ। ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদ উভয়ই আকস্মিক হয়, তবে উভয়ের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এর মধ্যে প্রধান পার্থক্যগুলি হল: ঘূর্ণবাদ অধ্যুষিত অঞ্চল: ঘূর্ণবাদ হচ্ছে নিম্ন মধ্য অক্ষাংশীয় ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলে পরিলক্ষিত হয়। প্রতিভ ঘূর্ণবাদ মধ্য উচ্চ অক্ষাংশের নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলে লক্ষ্য করা যায়। উৎপত্তিস্থল: ঘূর্ণবাদ ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সমুদ্রের উপর এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রের উপর উৎপত্তি ঘটে। প্রতিভ ঘূর্ণবাদ সৃষ্টি হয় অতিশীতল স্থলভাগের উপর। বায়ুচাপের অবস্থান: ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ, প্রতিভ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ। বায়ু প্রবাহের দিক: ঘূর্ণবাতে বায়ু উত্তর গোলার্ধে বামাবর্তী এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণাবর্তী প্রবাহিত হয়, আর প্রতিভ ঘূর্ণবাত উত্তর গোলার্ধে দক্ষিণাবর্তী এবং দক্ষিণ গোলার্ধে বামাবর্তে প্রবাহিত হয়। 4.2 থেকে 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়গত ব্যবধান কত এবং কেন? উত্তর: 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়গত ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট 40 সেকেন্ড। কারণ পৃথিবী নিজ অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে 24 ঘন্টায় একবার আবর্তন করে এবং চাঁদ নিজ কক্ষে পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্বে 27.1 দিনে একবার পরিক্রমণ করে। সুতরাং পৃথিবী যে অংশটি চাঁদের সম্মুখে রয়েছে 24 ঘন্টার পর 360 ডিগ্রি আবর্তন করে সেই অংশটি আবার পূর্বের অবস্থানে ফিরে আসে, কিন্তু এই সময়ের মধ্যে চাঁদ তার কক্ষপথে প্রায় 13 ডিগ্রি 10 মিনিট কৌণিক দূরত্ব অতিক্রম করে। ফলে ওই অংশটিকে পুনরায় চাঁদের সম্মুখীন হওয়ার জন্য আরও 13 ডিগ্রি 10 মিনিট পথে অতিক্রম করতে হয়। এর জন্য সময় লাগে 52 মিনিট 40 সেকেন্ড। অর্থাৎ কোনো স্থানে মুখ্য জোয়ার হলে সেখানে পরবর্তী মুখ্য জোয়ার হবে 24 ঘন্টা 52 মিনিট 40 সেকেন্ড পর। তাই বলা যায় 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান প্রায় 24 ঘন্টা 52 মিনিট 40 সেকেন্ড। অথবা ভরা কোটাল কীভাবে ঘটে উল্লেখ করো। উত্তর: অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সৃষ্ট প্রবল জোয়ারকে ভরা কোটাল বলে। কোটাল হবে একটু, ভরা কোটাল বলে, স্পেলিং মিস্টেক হয়েছে। সৃষ্টির পদ্ধতি: অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে প্রবল জোয়ার হয়, কারণ ওই দুই তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের কেন্দ্রবিন্দুই একই সরলরেখায় অবস্থান করে। চাঁদ ও সূর্যের কেন্দ্রবিন্দু একই সরলরেখায় অবস্থান করে বলে উভয়ের মিলিত আকর্ষণে পৃথিবীতে জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে। তাই একে তেজ কোটাল বা ভরা কোটাল বা ভরা জোয়ার বলা হয়। এই ধরনের ঘটনা যদি প্রতি 14 দিনে একবার হয় তবে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চাঁদ ও সূর্য ও পৃথিবীর অবস্থান পরিবর্তন লক্ষ্য করা যায়। 1 নম্বরে অমাবস্যা তিথিতে ভরা কোটাল: অমাবস্যা তিথিতে সূর্য ও চাঁদ পৃথিবী একই দিকে অবস্থান করে। এই অবস্থানকে সংযোগ অবস্থান বলে। এই তিথিতে চাঁদ ও সূর্যের আকর্ষণীয় শক্তি পৃথিবীর একই দিকে ক্রিয়া করে, ফলে অমাবস্যা তিথিতে জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে, ভরা জোয়ার বা ভরা কোটাল সৃষ্টি হয়। অমাবস্যা তিথিতে সৃষ্টি চাঁদ ও সূর্য পৃথিবীর একদিকে অবস্থান করায়
পূর্ণিমা অপেক্ষা অমাবস্যা তিথিতে জ্বরের তীব্রতা অনেক বেশি হয়। পূর্ণিমা তিথিতে ভরা কোটাল। পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝখানে এক সরলরেখা অবস্থান করে। এই অবস্থানকে প্রতিযোগ অবস্থান বলে। এর ফলে চাঁদের আকর্ষণে পৃথিবীর একদিকে প্রবল জলস্ফীতি করে বা জোয়ার হয় এবং ঠিক তার বিপরীত দিকে সূর্যের আকর্ষণে প্রবল জোয়ার হয়। এভাবে পূর্ণিমা তিথিতে ভরা জোয়ার বা ভরা কোটাল সৃষ্টি হয়। পূর্ণিমা তিথিতে সৃষ্ট জোয়ারের তীব্রতা অমাবস্যার জোয়ারের তীব্রতার থেকে অনেক কম হয়। বিভাগ মহাদাগে 5-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5.1 থেকে বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। উত্তর, ভূপৃষ্ঠে স্থায়ী বায়ুচাপ বলয়গুলির উপর নির্ভর করে সারা বছর ধরে যে বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। 7টি স্থায়ী বায়ুচাপ বলয়ের উপর ভিত্তি করে উভয় গোলার্ধে 3 প্রকার নিয়ত বায়ু প্রবাহিত হয়। প্রথমে আয়ন বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়দ্বয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে দুটি বায়ু সারা বছর ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। এই বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত। ফেরেলের সূত্র অনুসারে এই বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে মেঘে গিয়ে যথাক্রমে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়। 2 নম্বরে পশ্চিম বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়দ্বয় থেকে 2 মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু সারা বছর প্রবাহিত হয় তাকে পশ্চিম বায়ু বলে। ফেরেলের সূত্র অনুসারে এই বায়ুদ্বয় উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে গিয়ে যথাক্রমে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পশ্চিম পশ্চিম বায়ুরূপে প্রবাহিত হয়। 3 নম্বরে মেরুবায়ু। সুমেরু ও কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়দ্বয় থেকে 2 মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়দ্বয়ের দিকে যে দুটি বায়ু সারা বছর প্রবাহিত হয় তাকে মেরুবায়ু বলে। ফেরেলের সূত্র অনুসারে এই বায়ুদ্বয় বেঁকে গিয়ে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে প্রবাহিত হয়। অথবা পরিচালন ও সৌররেখ বৃষ্টিপাতের উৎপত্তি চিত্র সহ আলোচনা করো। উত্তর, পরিচালন বৃষ্টিপাত ধারণা। ভূপৃষ্ঠ উষ্ণ হলে পরিচালন পদ্ধতিতে জলীয়বাষ্পপূর্ণ বায়ু প্রবল বেগে উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় সেই বৃষ্টিপাত পরিচালন বৃষ্টিপাত নামে পরিচিত। পদ্ধতি: ভূপৃষ্ঠের যে সমস্ত স্থানে জলভাগ বেশি সেখানে দিনের বেলায় প্রখর সূর্য কিরণে জলীয়বাষ্পপূর্ণ বায়ু হালকা ও প্রসারিত হয়ে দ্রুত অনেক উপরে উঠে গিয়ে শীতল ও ঘনীভূত হয়ে প্রথমে মেঘের সৃষ্টি করে। পরে এই মেঘের উপস্থিতি জলকণাগুলি পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হয় এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি টানে সংশ্লিষ্ট অঞ্চল ও পার্শ্ববর্তী অঞ্চল পরিচালন বৃষ্টিরূপে নেমে আসে। উদাহরণ, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে বিকেলের দিকে এই বৃষ্টি হয়। এই ছবিটা আঁকবে বা তোমাদের বইতে ওই ছবিটা রয়েছে সেটা আঁকতে পারো। এরপর শৈলক্ষে বৃষ্টিপাত ধারণা। জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতের গায়ে প্রতিহত হয়ে পর্বতের গা বেয়ে উপরে উঠে গিয়ে সমস্যা শীতল ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত ঘটে সেই বৃষ্টিপাত শৈলক্ষে বৃষ্টিপাত নামে পরিচিত। পদ্ধতি: জলীয়বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় পর্বতে বাধা পেলে পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে ওঠে এবং উপরে উঠে প্রসারিত শীতল হয়। এর ফলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এরপর পর্বত অতিক্রম করে ওইভাবে বিপরীত দিকের অনুবাদ ঢালে বেয়ে উপর থেকে নিচে নামে বলে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে জলীয়বাষ্প ধারণ ক্ষমতা করার ক্ষমতাও বেড়ে যায়। এই জন্য পর্বতে অনুবাদ ঢালেও এর সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত খুব কম হয় এবং বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়। উদাহরণ, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে শৈলক্ষে বৃষ্টিপাত হয়। তবে এই পর্বতমালার পূর্ব ঢাল এবং সন্নিহিত এলাকাসমূহে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। মেঘালয়ের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত চেরাপুঞ্জি মৌসিন নামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল শৈলক্ষে বৃষ্টি হলেও খাসি পাহাড়ের উত্তর দিকে অর্থাৎ অনুবাদ ঢালে অবস্থিত শিলং বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়েছে। এই ছবিটা আঁকবে। পাঁচ 2 নম্বর প্রশ্ন, ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। উত্তর, ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি হলো: এতে প্রাকৃতিক পরিবেশ। 1 নম্বর জলবায়ু। চা উপক্রান্তীয় মৌসুমী অঞ্চলে উচ্চভূমির ফসল। উত্তাপ চা চাষের জন্য আদর্শ তাপমাত্রা 21 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস হলে খুব ভালো হয়। 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চা চাষ করা যেতে পারে। বৃষ্টিপাত বছরে 200 থেকে 250 সেন্টিমিটার করে বৃষ্টিপাত চা চাষের পক্ষে আদর্শ। তবে প্রতি মাসে নিয়মিত বৃষ্টিপাত চা গাছের বৃদ্ধিতে সহায়তা করে। 3 নম্বরে তুষারপাত। চা গাছ একইভাবে 10 থেকে 20 দিন তুষারপাত সহ্য করতে পারলেও বেশি তুষারপাত চা গাছের পক্ষে ক্ষতিকর। ভূপ্রকৃতি পাহাড়ি জলনিকাশি সুবিধাযুক্ত ঢালু অংশে চা চাষের পক্ষে আদর্শ। তবে জলনিকাশি ব্যবস্থাযুক্ত এইসব ঢালু ভূমিতেও আজকাল চা বাগান হচ্ছে। 3 নম্বর মৃত্তিকার লৌহ মিশ্রিত উর্বর দোআঁশ মাটি চা চাষের পক্ষে বিশেষ উপযোগী। তবে মাটিতে ফসফরাস ও পটাশের উপস্থিতি চাষের সুগন্ধ বাড়ে, যেমন দার্জিলিংয়ের চা। 4 নম্বরে ছায়া প্রদানকারী বৃক্ষ। প্রখর সূর্যতাপ থেকে চা গাছকে রক্ষা করার জন্য চা বাগানে মাঝে মাঝে ছায়া প্রদানকারী গাছ লাগাতে হয়। তারপরে বিতে অপ্রাকৃতিক পরিবেশ সার প্রয়োগ। চা চাষের জমির উর্বরতা নষ্ট হয় বলে চা বাগানে পরিমিত মাত্রায় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। সুলভ শ্রমিক। চা গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার, নিড়ানো, নিয়মিত গাছ ছাঁটাই, গাছ থেকে পাতা তোলা, সঞ্চয়, শুষ্ককরণ প্রভৃতি কাজের জন্য প্রচুর দক্ষ অভিজ্ঞ শ্রমিকের প্রয়োজন হয়। চা গাছ থেকে চা পাতা তোলার জন্য সাধারণ নারী শ্রমিকদের কাজে লাগানো হয়। 3 নম্বর প্রচুর মূলধন। চা বাগানে জমি কেনা, চা গাছ লাগানো এবং রক্ষণাবেক্ষণের প্রতিটি পর্যায়ে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। 4 নম্বরে পরিবহন। উপযুক্ত পরিবহন ব্যবস্থা চাকে লাভজনক চাষে পরিণত করে। চা কারখানা। পাতা তোলার পর চা প্রস্তুতের জন্য চা বাগিচার নিকটে কারখানা স্থাপনের উপযুক্ত পরিকাঠামো থাকা প্রয়োজন। অথবা পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। উত্তর, পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি হলো: ভারতের অধিকাংশ লোহা ও ইস্পাত কারখানা গড়ে উঠেছে পূর্ব ও মধ্য ভারতে। এগুলি হলো পূর্ব ভারতের দুর্গাপুর, কুলটি, বার্নপুর, জামশেদপুর, রৌরকেলা, বোকারো, মধ্য ভারতের ভিলাই
এছাড়াও এই অঞ্চলে আরও কয়েকটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র নির্মাণের প্রকল্প গৃহীত হয়েছে। এই অঞ্চলে লোহা ইস্পাত কারখানার কেন্দ্রীয় ভবনের কারণগুলি হলো, প্রথমে হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা। পূর্ব ও মধ্য ভারতের লোহা ইস্পাত কারখানাগুলির জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি হলো কয়লা। পূর্ব ভারতের রানীগঞ্জ, পশ্চিমবঙ্গ ঝরিয়া, বোকারো, গিরিডি, করণপুরা, ঝাড়খণ্ডের উড়িষ্যা তালচের, তারপরে ছত্তিশগড়ের কোরবা, সোনহাট, মধ্যপ্রদেশ সিঙ্গৌলি, উমারিয়া এর কয়লা। তারপরে 2 নম্বরে আকরিক লোহা। পূর্ব ভারতের গোয়া, নয়ামন্ডি, চিরিয়া, মোহনপুর এগুলো আছে ঝাড়খণ্ডের। তারপরে গুরুমোহসেন, বাদামপাড়, সুলাইপাট, কিরুবিরু, বোলানি এবং মধ্য ভারতের বায়াডিলা, দালি, রাজারা এর আকরিক লোহা। চুনাপাথর। পূর্ব ভারতের বীরমিত্রপুর, ভবনাথপুর ও ডালটনগঞ্জ পূর্ণপানি এবং মধ্য ভারতের সাতনা, কোটেশ্বর, কাটনি এর চুনাপাথর। ডলোমাইট। পূর্ব ভারতের সম্বলপুর, গাংপুর, সুন্দরগড়, হিরিরি এবং মধ্য ভারতের কাটনি থেকে ডলোমাইট। ম্যাঙ্গানিজ। গাংপুর, বোনাই এর ম্যাঙ্গানিজ পাওয়ার সুবিধা রয়েছে। 2 নম্বরের জলের সহজলভ্যতা। এই শিল্পের জন্য প্রয়োজনীয় জল দামোদর, বরাকর ও সুবর্ণরেখা, খড়গাই, শঙ্খ, ব্রাহ্মণী, দক্ষিণ কোয়েল প্রভৃতি নদী থেকে সহজেই পাওয়া যায়। এছাড়া তেন্ডুলা জলাধার, মন্দিরা জলাধার থেকে জল পাওয়া যায়। পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি। পূর্ব ও মধ্য ভারতে প্রচুর কয়লা নির্ভর বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, যেমন পূর্ব ভারতে দুর্গাপুর, মেজিয়া, দিশেরগড়, বক্রেশ্বর, পাত্রাতু, বোকারো, তালচের প্রভৃতি এবং মধ্য ভারতের কোরবা, বিন্ধ্যাচল প্রভৃতি। এছাড়া হীরাকুন্দ, সিলেরুর জলবিদ্যুৎ কেন্দ্রে জলবিদ্যুৎ প্রাপ্তির সুবিধা পূর্ব ও মধ্য ভারতের লোহা ও ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের সহায়ক। উন্নত পরিবহন ব্যবস্থা। ভারতের রেলপথে বিভিন্ন শাখা এবং NH 19, 16, 20, 112, 33 প্রভৃতি জাতীয় সড়ক এই অঞ্চলের উপর দিয়ে প্রসারিত হয়। দেশের যে কোনো অঞ্চলের সঙ্গে সহজে যোগাযোগ ও পণ্যদ্রব্যের আদান প্রদান করা যায়। 5 নম্বরে বন্দরের নৈকট্য। কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম ও পারাদ্বীপের মতো দেশের গুরুত্বপূর্ণ বন্দরের সান্নিধ্যে এই অঞ্চলের লোহা ইস্পাত শিল্পের উন্নতিতে বিশেষ সহায়তা করেছে। অন্যান্য কারণ সুলভ শ্রমিকের প্রাচুর্য। পূর্ব ভারতে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এবং মধ্য ভারতে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যে যথেষ্ট জনবহুল হয়। এখানে যথেষ্ট সংখ্যক সুলভ ও দক্ষ শ্রমিক পাওয়া যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।